রাসেলস ভাইপার। সারা দেশে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার আতঙ্ক। এটি একটি বিষধর সাপ। দীর্ঘদিন বাংলাদেশে না দেখা গেলেও নতুন করে বেশ কয়েকটি জেলায় এই সাপের আবির্ভাব ঘটেছে। চট্টগ্রামে ভেনম রিসার্চ সেন্টার জানিয়েছে, সম্প্রতি দেশের ২৭টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার। সবচেয়ে বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে। সম্প্রতি ঢাকার কাছে দোহারের চরাঞ্চলে এই সাপের উপস্থিতি দেখা গেছে। ভেনম রিসার্চ সেন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, শুধু বাংলাদেশ নয়, ভারত, ভুটান, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও মিয়ানমারের এই ভয়ঙ্কর বিষধর সাপের উপস্থিতি রয়েছে। এই সাপ সাধারণ ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে বাস করে। ব্রিটিশ শাসনামলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল। ১৭৯৬ সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন। তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় রাসেলস ভাইপার। তবে স্থানীয়ভাবে চন্দ্রপড়া ও উলুবড়া নামেও পরিচিত এই সাপ। বাংলাদেশে প্রায় ১০০ বছর এই সাপের অস্তিত্বের কথা জানা যায়নি। ২০১৩ সালে প্রথম রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকেরা রাসেলস ভাইপারের কামড় খাওয়া রোগী পান। ২০১৮ সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জার্নালে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। এই গবেষণা প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেলস ভাইপার সবসময়ই ছিল, কিন্তু বংশবিস্তারের মতো পরিবেশ ও খাদ্য পর্যাপ্ত না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। প্রাণী গবেষকরা বলেছেন, সম্প্রতি বছরগুলোতে বাংলাদেশ এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো। আগে কৃষি জমিতে বছরে একবার বা দুইবার ফসল ফলানো হতো এবং বাকি সময় পানির অভাব থাকায় জমি পরিত্যক্ত হয়ে পড়ে থাকতো। ৯০ দশকে সেচ পদ্ধতি উন্নতির সঙ্গে সঙ্গে কৃষকরা বছরে ২ থেকে ৩টি ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময় পরিত্যক্ত থাকতে শুরু করে। সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা এই সাপের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়ার সঙ্গে সঙ্গে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল ভাইপার সাধারণত ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়, তবে ৮০টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও রয়েছে। কোনো গবেষকের মতে, বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে। এখন পর্যন্ত পদ্মা অববাহিকায় এই সাপ সবচেয়ে বেশি পাওয়া গেছে। যেসব জায়গায় এইসব পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতেই কচুরিপানা রয়েছে, আবার কচুরিপানার মধ্যেও এই সাপ পাওয়া গেছে। কাজেই গবেষকদের ধারণা, কচুরিপানার উপরে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় এই সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে। বিবিসি এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে রাসেলস ভাইপারের দংশনের হার খুব বেশি না, তবে ভারতে প্রতি বছর যে পরিমাণ সর্প দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত ৪৩% এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সর্প দংশনের ঘটনায় ৩০ থেকে ৪০% রাসেলস ভাইপারের কারণে হয়ে থাকে। সাপের এই বিষ কি আর মারাত্মক বলে জানিয়েছে গবেষকরা। রাসেলস ভাইপারের দংশনের পরে তীব্র ব্যথা শুরু অনুভূত হয়। ব্যথার পাশাপাশি আক্রান্ত জায়গা দ্রুত ফুলে যায়। চিকিৎসকেরা বলেছেন, দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তচাপ, কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৯ সালে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি বছর অন্তত ৫,৮০,০০০ মানুষ সাপের কামড়ে শিকার হন এবং বছরে অন্তত ৬,০০০ মানুষ মারা যান। রাসেলস ভাইপার সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন, এই সাপ গোখরো কেউটের চেয়েও বিষধর। সাপটির দংশনে রোগীরা চিকিৎসাধীন অবস্থাতেও প্রতি ৩ জনে ১ জন মারা যাওয়ার রেকর্ড রয়েছে। বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করার উপাদানকে অ্যান্টিভেনম বলা হয়। এই অ্যান্টিভেনম বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় এসেনশিয়াল ড্রাগ বা অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত হলেও বাংলাদেশে তা উৎপাদন হয় না, বরং ভারত থেকে আনা হয় বাংলাদেশে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, স্থানীয় সাপ থেকে অ্যান্টিভেনম তৈরি হলে তা সবচেয়ে কার্যকর হয়। এক এক দেশের সাপের প্রকৃতি এক এক রকম হওয়ার অন্য দেশের অ্যান্টিভেনম এই দেশের শতভাগ কার্যকর নাও হতে পারে। রাসেলস ভাইপার দেখতে অনেকটা ছোট অজগরের মতো। এটি শুকনো পাতার নিচে ও ঝোপ জঙ্গলে লুকিয়ে থাকতে পারে।
এর জন্য ধান ক্ষেত বা ফসলি জমিতে কাজে নামার আগে কৃষকদের লম্বা বাঁশ দিয়ে জায়গাটি নাড়িয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। এছাড়া গামবুট ও জিন্সের ট্রাউজার পরে জমিতে নামারও পরামর্শ দিয়েছেন তারা। চিকিৎসকদের মতে রাসেল ভাইপারের কামড়ে যদি দাঁত বসে যায় তাহলে ক্ষতস্থানের ওই জায়গাটি সে ওপর নিচের খানিকটা জায়গায় নিয়ে হালকা করে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে দিতে হবে। নড়াচড়া করা যাবে না, রোগীকে সাহস দিতে হবে, হাঁটা চলাচল একেবারেই বন্ধ করে দিতে হবে যাতে রক্ত চলাচলটা একটু কম হয়। এভাবে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে।